নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 ক্লাসরুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অশেষ অশেষ শুভকামনা রইল। আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে অধ্যায় 7 রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন অধ্যায় 7টা খুবই গুরুত্বপূর্ণ। আমি এক ক্লাসে শেষ করে দেবো। এই ক্লাসে কি কি আছে, খুব তিনটা গুরুত্বপূর্ণ। চলো আগে ভিতরে যাই, আমি তোমাকে দেখাচ্ছি। এই ক্লাসের এই যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, তারপরে আছে যোজ্যতা আছে, যৌগমূলক আছে, যোজনী আছে, ধাতু নিষ্কাশন, আকরিক ও বিভিন্ন সংকর ধাতু। এই কয়টা জিনিস থেকে তোমাদের ম্যাথ আছে, প্লাস এই যে তোমাদের ইলেকট্রন বিন্যাস আমি শিখাইছি ইতিমধ্যে, আমার ক্লাসে ভিডিও আছে। যারা ইলেকট্রন বিন্যাস এখনো পারো না, আমার ভিডিওটা দেখে আসতে পারো। তো এসব যখন ইলেকট্রন বিন্যাস গোল করে করবা, মানে বৃত্তের মতো করে আঁকি ইলেকট্রনগুলো বসাবা, তখন সেখান থেকে মুক্ত জোড় ইলেকট্রন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, এগুলো তোমাদের চিনা লাগবে। তো এই বিষয়গুলো তো তোমরা এখন নতুন না, নবম শ্রেণীতে, তোমরা তো জানো না। তো এই সমস্ত বিষয় প্লাস যৌগমূলক আছে, যৌগমূলক আমি শেখাবো তোমাদের, কোনো টেনশন নাই। অধ্যায় 7 আমি সবকিছু শেষ করে দিব। তো এখন আসো, আমি কিভাবে ক্লাস নেব। আমি বোর্ডে ক্লাস নেব, অর্থাৎ লাইভ বোর্ডে ক্লাস নেব। চলো আগে আমরা জানে আসি, যোজনী জানে আসি, যৌগমূলক জানে আসি, যোজ্যতা জানে আসি, আর আয়নিক, সমযোজী ও ধাতব বন্ধন জানে আসি। আমরা পরে বই থেকে আবার আলোচনা করব। তো একটু যেটা না জানলেই নয়, এখান থেকে এটা জানা লাগবে। কোনো মৌলের পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে ও সর্বশেষে ইলেকট্রনগুলো যে থাকে, সেই ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এটা মুখস্থ করে নিবা। চলো আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা আমাদের বোর্ডে চলে আসলাম। তো আমি এখন কি কি শিখাবো, এই বোর্ডে শিখাবো যোজনী শিখাবো, যোজ্যতা শিখাবো, যৌগমূলক শিখাবো, সমযোজী বন্ধন কোনটা শিখাবো, আয়নিক বন্ধন কোনটা শিখাবো, এবং সর্বশেষ শিখাবো ধাতু এবং অধাতু। দিয়ে আমরা আমাদের আবার মূল বইয়ে চলে যাব। মূল বই থেকে আমরা আকরিকের ঘনীকরণ, তারপরে অ্যালুমিনিয়াম আকরিক নিষ্কাশন, এফি মানে আয়রন আকরিক নিষ্কাশন, এগুলো দেখবো। চলো, ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে, তো আমি দ্রুত ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা আসি, কি জানবো আগে হচ্ছে ধাতু জানবো। ধাতু, ধাতু কি? হ্যাঁ, তো প্রথম টপিক হচ্ছে ধাতু। তো দেখো ধাতু, তো ধাতুর অনেকের সংজ্ঞা জানো না, আগে ধাতুর সংজ্ঞাটা শিখতে হবে। ধাতু হলে সর্বশেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন বিদ্যমান থাকে তাই ধাতু, অর্থাৎ একটি ইলেকট্রন কমপক্ষে বিদ্যমান থাকাই লাগবে এবং সর্বশেষে আম যুক্ত হবে। তো আগে আমি ধাতু চিনি। ধাতু হচ্ছে আম থাকবে, সর্বশেষ কক্ষপথে কি থাকবে? আম থাকবে, প্লাস একটি ইলেকট্রন বিদ্যমান থাকা লাগবে, একটি ইলেকট্রন বিদ্যমান। এখন আসো ভাইয়া, এখানে তো যোজনী যোজ্যতার মধ্যে ধাতুর কেন সম্পর্ক? ধাতু না চিনতে পারলে যোজনী চিনতে পারবে না। যেমন লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস করি আমরা, দেখো কি হবে, 1s² 2s1, 2s1। ঠিক আছে, এটা দিয়ে আমি বুঝাচ্ছি। এটার নামটা কি, বাংলার নাম? এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়াম, লিথিয়াম। এই দেখো সর্বশেষ কক্ষপথে এই আম কথাটা বিদ্যমান আছে নাকি, তাহলে আমরা বলতে পারবো লিথিয়াম একটি কি ধাতু? ধাতু না। এবার দেখো সর্বশেষ কক্ষপথে এই এস এর পর পাওয়ার ইলেকট্রন কত? 1 না? 1 আছে, তার মানে লিথিয়াম একটি ধাতু, এটা আমরা আবারও বলতে পারবো। তো ধাতু কি করে চিনবা, এটা তো বুঝতে পারলা। এখন আসো, ধাতুর কিছু শর্টকাট টেকনিক আছে, সব সময় মনে রাখবে। যদি এইসব পরীক্ষার হলে তো টাইম নাই, ধরো একটা বন্ধন দিয়ে দিবে NH3, এটা কি ধাতু না অধাতু তোমাকে কোশ্চেন করলো, তখন কি করে বুঝবা? বা একবার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা, একবার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা। এত তো ভাই তোমার কাছে টাইম নাই। পরীক্ষার হল কি তোমার জন্য সময় কি এক্সট্রা দিবে? কারোর জন্য সময় অপেক্ষা করবে না। তো এখন কিছু শর্টকাট টেকনিক আছে, সেগুলো শিখাবো। ধাতু চেনার উপায় দেখো, ধাতু চেনার শর্টকাট, SHT মানে শর্টকাট। হ্যাঁ, সর্বশেষ কক্ষপথে 1 2 3 থাকলেই ধাতু, এটা একটা শর্টকাট টেকনিক। দুইটা শর্টকাট আছে। 1 নম্বর শর্টকাট এইটা, সর্বশেষ কক্ষপথে 1 2 3টা ইলেকট্রন থাকলেই ধাতু, মানে সর্বশেষ কক্ষপথের কথা চিন্তা করবা। লিথিয়াম আছে 1s² 2s², মনে মনে, তার 2s1, তার মানে এটা সর্বশেষ কক্ষপথে 1 2 3 থাকলেই ধাতু। আর তারপরে আরো একটা শর্টকাট আছে, সেই শর্টকাট টেকনিকটা আমি শিখাচ্ছি। বোর্ডের জায়গা নেই, একটু মুছাই দিই। এখন দেখো গ্রুপ চেনা লাগবে তোমাদের। যদি গ্রুপ, এটার জন্য মুখস্থ করতে পারো। হ্যাঁ, গ্রুপ 1, গ্রুপ এটা হচ্ছে 1,
গ্রুপ একে কি কি আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপরে আছে পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে, আর হাইড্রোজেন আছে। এটা একটা ছন্দ আছে, হেলে নাকে রুবি সাজাইলো ফানসে, তো হাইড্রোজেন লাগে না, তো লিথিয়াম। এলা কিন্তু সবাই ধাতু। গ্রুপ একে যতগুলো মৌল আছে সবাই ধাতু, এভাবে মুখস্থ করতে পারবা। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই গ্রুপ একে যা আছে সবাই ধাতু। কি করে ধাতু বললাম? এই যে সোডিয়াম, দেখো ইলেকট্রন বিন্যাসটা করো 11, তাহলে কি হবে? 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p কত 6, 3s স্কোয়ার 10, 3s1 হবে। এই কটা মিলে তো 10 আসলো, প্লাস 1 11 হলো না? সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ধাতু। আর দেখো আর হচ্ছে কি, এই যে সোডিয়াম লাস্টে আম কথাটা আছে, এই যে আম কথাটা আছে, তার মানে এটা একটা ধাতু। তো এবার আসো অধাতু। তো আমরা একটু সত্য করে চিনি। অধাতুর কি? সর্বশেষ কক্ষপথে সর্বশেষে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? 5, 6, 7। সর্বশেষে 5, 6, 7টা ইলেকট্রন থাকলেই অধাতু। এখন একটা উদাহরণ দিই। কি উদাহরণ দিব? ধরো সর্বশেষে যদি 5, 6, 7 থাকে তাহলে ধাতু। যেমন আর্গন দিলাম, আর্গনের 18, তাহলে হচ্ছে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, তারপরে আসো 3s স্কোয়ার, 3p কত হলো? এখানে 10, 11, 12, 3p6 16, 17, 18, এই যে 6। তার মানে সর্বশেষ ইলেকট্রনে এখানে কয়টা আছে? 3তে 2টা ইলেকট্রন আছে, প্লাস 6টা ইলেকট্রন। এই দেখো মাথার উপর 2 আর 6 যোগ করো, 6 এর পর 7, 8। সর্বশেষ কক্ষপথে 5, 6, 7, 7টা ইলেকট্রন থাকলেই সেটা হবে ধাতু। কিন্তু এখানে 8টা হয়ে গেল কেন? 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 6, 6, 6, 10, 10 আর 16, 17, 18। আর্গন 18। আর্গন একটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এটাও কিন্তু একটা অধাতু। তো এটা কেমনে অধাতু হলো? তোমরা এখন অনেকে কোশ্চেন করবে, ভাইয়া এলা যে মিললো না। তোমরা দেখো আমরা ধাতুর ক্ষেত্রে কি 1, তারপরে পালাম 2, 3, এলা কি ধাতু না? আর এটা কিন্তু অধাতু। কোনোটার সাথে কি মিলেছে? মিলেনি, কিন্তু এটা কিন্তু একটা অধাতু। কেমনে বুঝলাম? এটা নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বর গ্রুপে যতগুলো মৌল আছে সেই সমস্ত মৌলকে বলা হয় কিন্তু আমাদের নিষ্ক্রিয় মৌল। তো এখানে আসো আরেকটা উদাহরণ দিই। কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফ্লোরিন নয়, এটা কিন্তু একটা অধাতু। 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p 2 2 4, 4 আর 5 4 9। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? 2 প্লাস 5, 5 এর পর 6, 7, 7 থাকলে কি? অধাতু। বুঝতে পারলা? এইভাবে ধাতু অধাতু চিনলাম। এবার আমরা শিখবো যোজনী। এবার আসো আমরা শিখবো যোজনী। তো খুবই গুরুত্বপূর্ণ। যোজনীর আগে সংজ্ঞা জানা লাগবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। যোজনী যে সংজ্ঞাটা আমি লিখে দেবো এটা বইয়ে নাই, কিন্তু এটা তোমাদের বুঝার ক্ষেত্রে। দেখো কি করে লিখবা। কোন মৌলের, এটা আমার খাতে লিখো, নোট করো। কোন মৌলের, বুঝতে পারছো? কোন মৌলের সর্বশেষ কক্ষপথে, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 1, 2, 3টি ইলেকট্রন থাকে এবং এরা যত সংখ্যক, আমার কালি একটু বেশি ভরা হয়ে গেছে জন্য গালো হচ্ছে, যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে যোজনী। তোমরা এখন এই সংজ্ঞাটা যদি পরীক্ষায় কাকে বলে যোজনী এটা যদি লিখে দাও তাহলেও হবে, কিন্তু তোমাদের টিচাররা এত ব্যাখ্যা যায়নি। এটা আমি তোমাদের বুঝার ক্ষেত্রে এই সংজ্ঞাটা লিখলাম। এটা শুধু বুঝার ক্ষেত্রে আমি যোজনীর সংজ্ঞাটা বলছি। দেখো এখন আমি একটু আমি হাইলাইট করে দেখাই। এটার মূল বিষয়টা হচ্ছে ধাতু যত সংখ্যক ত্যাগ করবে, অর্থাৎ আমরা ধাতুর ক্ষেত্রে কি চিনলাম? 1, 2, 3 না, যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে কিন্তু যোজনী। এখন যেমন সবাই কিন্তু পূরণ করতে চায় হিলিয়াম 2, তারপরে হচ্ছে নিয়ন হচ্ছে 10, আর আর্গন হচ্ছে 18। এই 3টা গ্যাসের অবস্থান সবাই পূরণ করতে চায়, সবাই পূরণ করতে যায়। মানে এরা 3টা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। এই যে আর্গন, এই 3টা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এদের অবস্থান আমরা সকলেই পূরণ করতে যাই। বুঝতে পেরেছো? তো এটা কি করে হচ্ছে আমি তোমাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। সাপোজ তুমি মনে করো যে তুমি হচ্ছে ক্লাস 4 1 বছর,
তারপরে কিন্তু ক্লাস 5-এ আমরা উঠি, ঠিক আছে না? কিন্তু কেউ কি চায় ক্লাস 4-এ 4 বছর থাকবে? কেউ চাই? তুমি চাও না? না, পরবর্তী ক্লাসে উঠতে যাও। এটার একটা নির্দিষ্ট যেমন সময় আছে, 1 বছর পর পর পরীক্ষা দিয়ে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে উঠি বা উত্তীর্ণ হয়। এটারও ঠিক নিয়ম। ধরো যে সোডিয়ামের কাছাকাছি মৌলগুলি যেগুলো, তাদের মতো অবস্থান এরা হতে চায়। অর্থাৎ আমি উদাহরণ দিলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। ধরো সোডিয়ামের কথা বলছি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11 না? সোডিয়ামের কার কাছাকাছি যেতে পারে? এই তিনটার মধ্যে সোডিয়াম নিয়নের অবস্থায় আসতে পারে, কারণ নিয়ন হচ্ছে 10। তারপরে আসো হাইড্রোজেন হচ্ছে 1। হাইড্রোজেন কিন্তু আর পাবে না, কারণ এটা বাদ। হাইড্রোজেন 2, 10, 18 এর মধ্যে হওয়া লাগবে। হাইড্রোজেন আবার যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হিলিয়ামের অবস্থায় ফিরে আসতে পারবে। আবার আসো লিথিয়াম 3, তাই না? লিথিয়াম কার অবস্থায় যেতে পারে? হিলিয়ামেরটাই যেতে পারে, কারণ হিলিয়াম আছে 2, এখানেও 2 হবে। তারপরে আসো দেখো কি দিব, ম্যাগনেসিয়াম কত? 12। ম্যাগনেসিয়াম কার মতো হতে পারে? নিয়নের মতো হতে পারে, কারণ নিয়ন 10। এখন কি করে এলা হচ্ছে তোমরা তো কেউ বুঝছো না, তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন আমি এটা বুঝাই, এরা সব কাছাকাছি আসতে চায়। আমি একটা উদাহরণ দিই। আমার হাতের সংখ্যা কত? 2 এর কাছের সংখ্যা কত? সবচেয়ে কাছের সংখ্যা 1 হতে পারে। আবার 1 এর সবচেয়ে কাছের একটু সংখ্যা কত? 2 নিতে পারি। 2 এর সবচেয়ে একটু কাছের সংখ্যা 4 নিতে পারি। কিন্তু 2 এর কাছের সংখ্যা আমি 14 নেব। 2 থেকে 14 অনেক দূর না? 1, 2, 3, 4, 5 এভাবে গুনতে 14 আসা লাগবে। 2 থেকে কাছে কি? 0 থেকে 5। 0 থেকে 5 এর মধ্যে 3 এর কাছে কি কি থাকবে? 3 এর কাছে থাকবে হচ্ছে 4 থাকবে, 5 থাকবে, ওদিকে থাকবে 1 থাকবে, 2 থাকবে। এরা কিন্তু 3 এর কাছাকাছি মৌল, ঠিক আছে না? আমি যদি এখন ধরো 12, এই যে 12 এর কাছের সংখ্যা কোনটা? 12 এর কাছে আছে 10 আছে, তোমার হচ্ছে 9 আছে, 8 আছে, তারপরে এদিকে আছে 11 আছে, তারপরে এদিকে আছে কত আছে? এদিকে আছে 11, 12, 10 আছে ইত্যাদি। কিন্তু 12-র কাছের সংখ্যা যদি আমি 20 লি তাহলে কি হবে? 12 থেকে 20 অনেক দূরে না? ওই জন্য এগুলো হচ্ছে সেই 3টা বেস। তোমাকে এই 3টা মনেই রাখা লাগবে। তুমি যেই মৌলগুলো বসাও না কেন, সবাই সবার কাছাকাছি আসতে চায়। হিলিয়ামে 2, হিলিয়ামের কাছাকাছি নিয়ন, আর্গন, এই 3টার কাছাকাছি। তোমার স্পেশালি এই 3টা মনে রাখা লাগবে। হিলিয়ামের কাছাকাছি কে আসতে চায়, নিয়নের কাছাকাছি কে আসতে চায়, আর্গনের কাছাকাছি কে আসতে চায়। আমি এখন উদাহরণ দিলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আগে চলো যোজনীটা আমরা শেষ করি। এতগুলো টপিক আমি ধাতু, অধাতু, প্লাস এলা বুঝালাম, কারণ কি জানো? যোজনী বুঝার জন্য। কারণ যোজনীটা এত সুপার ইম্পর্টেন্ট। এটা ধাতু, অধাতু এগুলো না চিনলে তোমরা যোজনী কিচ্ছু বুঝতে পারবে না। অনেকে ভিডিও আছে ইউটিউবে ডাইরেক্ট যোজনী বলে দেয়, সর্বশেষ কক্ষপথে তোমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন যোজনী, এভাবে। কিন্তু এগুলো কিছুর ক্ষেত্রে মনে রাখলেও তোমরা পরবর্তীতে যখন বড় বড় দেয় যৌগমূলকগুলো, তখন বুঝতে পারো না ভাই এর যোজনী কত হবে, এর জারণ সংখ্যা কত হবে, এর যোজ্যতা ইলেকট্রন কোনটা, এলা নিয়ে তোমাদের কনফিউশন হয়ে যায়। ওই জন্য আমি চাচ্ছি এক ক্লাসে সব কিছু ক্লিয়ার করে দেবো তোমাদের। আমার এই ক্লাসটা দেখার পর অন্য কোনো ভিডিওর যাওয়া লাগবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে নিলাম তোমাদের। এখন আসো আমরা স্পেশালি কিছু মৌলের যোজনী দেখব, যার যোজনী কত। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ধরো যে হচ্ছে কার দেখব ফ্লোরিনের 9। ফ্লোরিনের যোজনী কত? তার মানে এখন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। ফ্লোরিনের কাছাকাছি আছে কি? নিয়ন না? তাহলে নিয়ন কত? 10। তাহলে 10 - 9, 10 - 9 কত হবে? +1 নাকি? কিন্তু তোমরা এভাবে দিয়েছো, তাই না? এটা কিন্তু তোমাদের ভুল। কারণ কেন ভুল? আমি এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এভাবে লিখেছি। অনেকে ভাই আমরা এতদিন শিখে আসলাম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, কিন্তু যোজনী বা জারণ সংখ্যার ক্ষেত্রে আলাদা। যোজনী বা জারণ সংখ্যার ক্ষেত্রে তোমাকে যার বলবে তার সঙ্গে ওটা বিয়োগ করা লাগবে। আমার এখানে ফ্লোরিনের কথা বলেছে তো না? তাহলে 9 - 10, 9 আর -10 বার বিয়োগ করলে কত হবে? -1। ফ্লোরিনের জারণ সংখ্যা হবে -1, এটা হচ্ছে জারণ সংখ্যা। আর ফ্লোরিনের যোজনী কত জানো? ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, 1s², 2s², 2p কত হবে? 2p কত? 4, 4, 5, 4, 5 আর 4 যোগ করলে কত হয়? 9 না? তাহলে এখানে 2 আর 5, 2 আর 5 যোগ করে 5-এর পর 6, 7। ফ্লোরিনের যোজনী হচ্ছে 7। 7 হচ্ছে যোজনী। এখন যোজনী কি করে হলো 7? আমি একটু বুঝাই, ভালো করে বুঝো। তোমাদের কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী বা যোজ্যতা।
তো যোজনীর ক্ষেত্রে আমি জারণ সংখ্যাও শিখাই ফেললাম তোমাদের। তো আমি জারণ সংখ্যা আজকে আমাদের টপিক না, আজকে আমাদের টপিক হচ্ছে যোজনী। এখন আমরা এই কয়টার যোজনী কত। সোডিয়াম তোমাকে প্রশ্ন করলো, সোডিয়াম লিথিয়াম ক্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে আর কি দেওয়া যায়, অক্সিজেন। এদের যোজনী কত, এদের যোজনী কত, এটা তোমাকে প্রশ্ন ছুড়ে ফেললো। আমি তোমাকে কি শিখাইছি মনে রাখো সব, হিলিয়াম, তারপরে কি নিয়ন আর আর্গন, এই কয়টা মনে রাখবা। আর্গন কত 18, নিয়ন 10, হিলিয়াম 2, এই কয়টা টপিক জাস্ট তোমরা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। তো প্রথমে আসে সোডিয়াম না, সোডিয়ামের আমরা যোজনী বের করবো। সোডিয়াম কত 11 না, তাহলে ইলেকট্রন বিন্যাস করবো 1s², 2s², 2p6, 3s1 হবে। এখন আসো সোডিয়াম হচ্ছে 11। সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি মূল্য 11 মাইনাস হবে। 11 মাইনাস সোডিয়ামের কাছাকাছি কি নিয়ন 10 না, তাহলে 11 মাইনাস 10 ইকুয়ালস টু বিয়োগ করলে হয় কত হবে, বিয়োগ করলে হবে 11 থেকে 10 বাদ দিলে কত হয়, 1 হবে না, 1ই হবে। তাহলে এটা হচ্ছে যোজনী। আর জারণ সংখ্যার ক্ষেত্রে একই জিনিস, প্লাস এক লেখা লিখবে। এটা হচ্ছে জারণ সংখ্যা। এটা তোমাদের হচ্ছে যখন জারণ বিজারণ যুগপৎ কিনা তখন এটা আগের বই ছিল, এখন তোমাদের এটা দেয়নি, তবু টেনে আসতে পারে, তো আমি শিখাই রাখলাম আগে থেকে। এখন আসা যোজ্যতা ইলেকট্রন কি, যোজ্যতা ইলেকট্রন মানে সর্বশেষে তোমার যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজনী ইলেকট্রন। এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা দেখো, 3s1, তার মানে যোজ্যতা ইলেকট্রন 1, তাহলে যোজ্যতা ইলেকট্রন 1। এখন আসা আমি তোমাদের একটু আবার রিপিট করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে 3 উপর এস এর পাওয়ার মানে ইলেকট্রন আসে 1, তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। আর সোডিয়াম 11 মাইনাস যদি 10 করি, সোডিয়ামের কাছাকাছি কি আছে, আমাদের নিয়ন মামা আছে, তো 11 থেকে 10 বিয়োগ করলে হবে 1, তাহলে সোডিয়ামের যোজনী 1। আবার যদি জারণ সংখ্যার ক্ষেত্রে করি, 11 থেকে 10 বিয়োগ করলে কত হবে, +1 না, এই +1। এখানে যদি 10 থেকে 11 বাদ দিতাম তাহলে কত, তো মাইনাস কত 1 হতো না, তখন -1 জারণ সংখ্যা। জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে হিসাব করা লাগে, আর যোজনীর ক্ষেত্রে শুধু 1, প্লাস মাইনাস থাকলে শুধু 1 বসাবো, আর কিচ্ছু করা লাগবে না। এটাই শুধু পার্থক্য। তোমাদের জাস্ট আমি শুধু একটু বোঝানোর ক্ষেত্রে আমি জারণ সংখ্যাটা বুঝাই দিলাম। 1+ জারণ সংখ্যা কিন্তু আমি শেষ করে দিলাম, কারণ জারণ সংখ্যা এখন তোমাদের টপিকে নাই, তবু আমি জারণ সংখ্যাটা শিখাই দিলাম। তোমরা তো এসএসসি পরীক্ষা দিবা, তোমরা 9-এ আসো কি 10-এ উঠবা না, 10-এ উঠার ক্ষেত্রে যদি তোমাদের বইয়ের জারণ সংখ্যা নামে টপিকটা দিয়ে দেয়, তখন কি করবা, তখন আমার এই ভিডিওটা দেখলা, তোমরা একটু উপকৃত হলা। এখন আসো আরেকটা উদাহরণ দিই, ক্লোরিনের ক্ষেত্রে দেখি। ক্লোরিন কত 17 না, ইলেকট্রন বিন্যাস করো 1s², 2s², 2p6, 3s², কত হলো 10, 12, আর 3p6 হলো 17, 5, 5-এর পর 6, 7, তাহলে এখানে 2 + 5 = 7, তাহলে এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন 7টি। আর যোজনী কত, ক্লোরিন 17, ক্লোরিনের কাছাকাছি আছে হচ্ছে আর্গন 18, 17 - 18 বিয়োগ করলে হতো কত, -1 হতো, কিন্তু এটা হবে শুধু 1 হচ্ছে যোজনী, আর -1 হচ্ছে জারণ সংখ্যা। বুঝতে পারলা কি? তোমরা এইভাবে 1 থেকে 30টা মৌল আছে না, 1 থেকে 30টা মৌল, এইভাবে যোজনী আর জারণ সংখ্যা বার করতে পারবা। আশা করছি যোজনী নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা পরবর্তী টপিকে যাব। তো আমি একটু আগে লিখে ফেললাম ভিডিও যাতে বড় না হয়। এখন আসো কি, এখন আমরা যৌগমূলক শিখবো। যৌগমূলকটাকে একটু সংজ্ঞা আগে জানে আসি। একাধিক মৌলে কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আধানের ন্যায় আচরণ করে, এই ধরনের পরমাণু গুচ্ছকেই কিন্তু যৌগমূলক বলা হয়। তো যৌগমূলক কি বুঝতে পেরেছো তোমরা? আমার সাথে সাথে সংজ্ঞাটা একটু খাতায় নোট করে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ, ক নম্বরে আসতে পারে। তো কি, আমি আবার সংজ্ঞাটা বলি। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, এই ধরনের পরমাণু গুচ্ছকে কিন্তু তোমাদের যৌগমূলক বলা হয়। এখন আসো কি করে কি লিখবো। প্রথমে লিখেছি অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংজ্ঞাটা কি, NH4 ছোট খাটে 4 লিখে এখানে দেওয়া প্লাস, তারপর আমি সংকেতগুলো লিখে ফেলি। কার্বনের সংকেত CO3, এখানে উপরে 2-, তারপরে
হাইড্রোজেন কার্বনের সংকেত এইচ দিয়ে লিখে ফেলবা CO3-, তারপরে আছে হচ্ছে সালফেটের সংকেত SO4-, তারপরে আছে হচ্ছে হাইড্রোজেন কার্বনের সালফেট নাইট্রেটের সংকেত NO3-, তারপরে আছে হচ্ছে ফসফেটের সংকেত PO4-3-। এটা জাস্ট তোমরা একটু তুলে ফেলো খাতায়, কারণ তোমাদের বইয়ে আছে মাত্র 4টা, আর আমি তোমাদের বইয়ের ব্যতীত বাহিরে আরেকটু গুরুত্বপূর্ণ কিছু যেগুলো আছে সেগুলোও দিলাম। এটা পড়ে ফেলবা, তোমরা মুখস্থ করে ফেলবা, তোমাদের অনেক কাজে লাগবে। তো এখন আধান বা চার্জ কত জানো? এটার চার্জ হচ্ছে প্রথমে +1, তারপরে -2, তারপরে হচ্ছে হাইড্রোজেন কার্বনের চার্জ হচ্ছে -1, সালফেটের চার্জ হচ্ছে -2, তারপরে নাইট্রেটের চার্জ -1, ফসফেটের চার্জ হচ্ছে কত? ফসফেটের চার্জ হবে -3, আর ফসফেটের যোজনী 3 হবে, নাইট্রেটের যোজনী হবে হচ্ছে 1, তারপরে হচ্ছে সালফেটের যোজনী হবে 2, তারপরে হচ্ছে হাইড্রোজেন কার্বনেটের যোজনী 1, তারপরে কার্বনেটের যোজনী 2, আবার পরেরটা হচ্ছে অ্যামোনিয়াম 1 হবে। এটা এখন ভাই কি করে এলা হলো -1, কি করে 1 হলো? এটা তোমার বোঝানোর কিছুই নাই, মানে এটা জাস্ট মুখস্থ বিদ্যা। এটা শুধু এমসিকিউতে আসতে পারে। অ্যামোনিয়া দিয়ে দিল, বাংলায় নাম অ্যামোনিয়াম, NH4+, এর যোজনী কত? তখন 1, NH4+, এর চার্জ কত? +1। তো এটাই ছিল আমাদের যৌগমূলক। তোমাদের বইয়ে মাত্র 4টা আছে, আমি তোমাদের বইয়ে একটু পরে দেখাচ্ছি। আমি যখন আবার আমার পিসিতে যাব তখন আমি তোমাদের বইটা দেখাচ্ছি। 4টা আছে, ওই বইয়ের 4টা আর এটা মুখস্থ করো। তার কথা হলো 4 আর 2 5 6, এই 6টা 7টা মোটো যৌগমূলক মুখস্থ করলেই এনাফ। তো এবার আমরা সর্বোপরি শেষের ভিডিওতে চলে এসেছি, সমযোজী বন্ধন সম্পর্কে জানবো। সমযোজী বন্ধনের সংখ্যা কি? দুইটি অধাতু নিয়ে যে বন্ধন গড়ে ওঠে তাকেই সমযোজী বন্ধন বলে। অর্থাৎ দুইটি অধাতু মিলে যে বন্ধন গড়ে ওঠে তাকে কিন্তু সমযোজী বন্ধন বলে। যেমন হচ্ছে 5, 6, 7, এগুলো কি অধাতু ক্ষেত্রে আমরা চিনব। 5, 6 সর্বশেষ কক্ষপথে যদি 5, 6, 7টি ইলেকট্রন থাকে তাকে আমরা কিন্তু অধাতু বলে থাকি। তো আমি সবার প্রথমে ধাতু অধাতু চিনাইছি না, এই যে এখন অধাতু ও ধাতু কাজে লাগবে না সমযোজীর বন্ধনের ক্ষেত্রে, শুধু এটা বইয়ের সংখ্যা নয়, বোঝার জন্য। দুইটি অধাতু মিলে গঠিত বন্ধনই হচ্ছে সমযোজী বন্ধন। দুইটি অধাতু মিলে গঠিত বন্ধনই হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে কি বললাম? দুইটি অধাতু মিলে গঠিত বন্ধনই হচ্ছে সমযোজী বন্ধন। যেমন একটা সমযোজী বন্ধনের উদাহরণ দিই, অক্সিজেন 8, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p, 4, 4 এর পর 5, 6, 7, 8। এখানে 4 আর 2 যোগ করলে 4 এর পর 5, 6, 6 আছে না, তার মানে এটা একটা অধাতু। আরেকটা অধাতু নিলাম, ধরো যে হাইড্রোজেন নিলাম, না হাইড্রোজেন না, কি নেওয়া যায় কার্বন নিই। কার্বন কত হচ্ছে? 4, কার্বন 4 না 6, একটু ভুলে গেছে, সরি। 1s2, 2s2, 2p, 2 2 4, 4, 5, 6 আর 2, তাহলে 2 আর 2 কত হলো? 4, 4, 5, 6। CH4 মিথেন, এটাও কিন্তু একটা অধাতু মিলে গঠিত যৌগই হচ্ছে সমযোজী যৌগ। তো এখন খালি অধাতু বলে যাচ্ছেন, এখন ভাই কি করে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে? সমযোজী বন্ধন মূলত ইলেকট্রন শেয়ারিং করার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কিন্তু সমযোজী বন্ধন বলে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার ঘটবে এই বন্ধনে। এবার আসো আমি সহজ দুটো উদাহরণ দিলে সমযোজী বন্ধন বুঝে যাবো। সমযোজী বন্ধন মানে ইলেকট্রন শেয়ারিং বোঝায়। তো এখন দেখো হাইড্রোজেন, তোমাকে একটা কোশ্চেন বললো, এ নামক একটা যৌগ যার পারমাণবিক সংখ্যা 1, এটি কি বন্ধন? তখন এ নামক একটি সংখ্যা যার পারমাণবিক সংখ্যা এ ধরলাম, এটা প্রতীকী অর্থে না, এ মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 না, তখন এটি কি বন্ধন? এখন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো দেখি, 1s1 হয়, তার মানে 1, এটা কিন্তু একটা অধাতুও না। কেমনে সমযোজী বন্ধনটা গড়ে উঠবে? তখন এটা কাজ করবা, হাইড্রোজেন কিন্তু একটা মৌল, তাহলে হাইড্রোজেনের সঙ্গে আরেকটা যদি হাইড্রোজেন যোগ করো মানে 2, যেমন হবে 1s1, তাহলে এই দুটা যোগ করলে হবে 1s2, এটা কিন্তু একটা সমযোজী বন্ধন। কি করে হলো আমি একটা চিত্রের মাধ্যমে বুঝাই দিই। এখানে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন, আবার এখানে একটা ইলেকট্রন বসলো, তার মানে এই দুটা বন্ধন যদি শেয়ার হয় একটাই গঠিত হয়, অর্থাৎ এরকম হয়
একটা দুইটা, তার মানে এটা কিন্তু একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কেমনে বুঝলাম ভাই, এটা তোমাদের মাথায় এখন কোশ্চেন। আমি এখন উদাহরণ দিয়ে দিই। এই সর্বশেষ কক্ষপথ থেকে সবাই কিন্তু 2 আর অষ্টক এই দুটা নিয়ম মেনে চলে। 2 এর নিয়ম আর অষ্টক নিয়ম। 2 এর নিয়ম কি, সর্বশেষ কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে সেটা দ্বিতীয় নিয়ম, সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা অষ্টক নিয়ম। তো এই দুটা কিন্তু ফলো করলে তোমরা সমযোজী বন্ধন পেয়ে যাবা, আর এই দুটা ফলো না করলে সমযোজী বন্ধন হবে না। তো এখন কেমনে বুঝবো, এটা এখন তোমাদের মাথায় কোশ্চেন। এই ছোট উদাহরণ দিয়ে বুঝবা না, বড় বড় উদাহরণ দিয়ে বুঝে যাবা। তো এখন এটা আমি মুছাই দিচ্ছি। এখন চলো একটু আমরা এক্সপ্রেসিভ উদাহরণগুলো দেখে আসিব। তো এখন আসো O2 অক্সিজেন, এটা এখন বন্ধন শেয়ার করো। অক্সিজেন একটা দুইটা, তারপর 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু অক্সিজেন। এখন দেখো সর্বশেষ কক্ষপথ মানে এটা 1 2 3 4 5 6, এখানে 6টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে। আবার আরেকটা যদি অক্সিজেন পরমাণু আঁকাও, একটা দুইটা 1 2 3 4, তাহলে 5 6 6 7 8, 8টা, এখানে কিন্তু 6টা আছে। এখন যদি এখানে 2 যোগ করো তাহলে 8 হয় না, এখানে যদি 2 যোগ করো তাহলে 8 হয় না। তো এখন এরা কি করবে, O2 বন্ধন গঠন করবে। O2 বন্ধন মানে এখানকার যে কোনো দুটা ইলেকট্রন, এই যে ধরো আমি কালারিং পেন দিয়ে বুঝাই, এই দুটা ইলেকট্রন, হ্যাঁ এই যে এই দুটা ইলেকট্রন এইখানে বসে গেল। তাহলে দেখো 1 2, এবার হিসাব করে দেখি 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা কিন্তু টোটালি অষ্টকপূর্ণ হয়েছে, যেটার নাম O2, আর এটা একটা সমযোজী বন্ধন। এটাও যদি তোমরা না বুঝতে পারো, আরো একটা শর্টকাট টেকনিক আছে, ওটাই শিখাই তোমাদের। এটাও যদি তোমরা না বুঝতে পারো তাহলে দেখো অক্সিজেনের 8, তাই না, পারমাণবিক সংখ্যা 1s স্কোয়ার 2s স্কোয়ার আর 2p4, 4 5 6 7 8, 2p4। এখন দেখো সর্বশেষ কক্ষপথে এই 2টা আর এই 4টা, 4 আর 2 যোগ করলে কত হবে 5 6, আর কয়টা লাগে 8 পূজাতে, 8 পূজাতে, আর 6 সঙ্গে যদি 2 যোগ করো তাহলে 8 হয় না। তাহলে এখানে আরেকটা অক্সিজেন পরমাণু দিয়ে দাও, তাহলে অক্সিজেন একটা আর অক্সিজেন 8টা পরমাণু, তাহলে কয়টা 16টা না। এই 16টা যখন অক্সিজেন হবে তখন এখানে অষ্টক পূর্ণ হয়ে যাবে সর্বশেষ কক্ষপথে, এবং এখান থেকে 2টা ইলেকট্রন চলে আসে এখানে যুক্ত হবে, যে 8টা পূরণ হবে সর্বশেষে। তাহলে 8 9 10 ইত্যাদি, এইভাবে কিন্তু তোমাদের সমযোজী বন্ধনটা গড়ে উঠে। আশা করছি কারো কোনো সমস্যা নাই। এবার আমরা শিখব আয়নিক বন্ধন কাকে বলে। আয়নিক বন্ধন কাকে বলে, সাধারণত ধাতু ও অধাতু মিলে যে বন্ধন গঠিত হয়, মিলে যে বন্ধন গড়ে ওঠে তাকে কিন্তু আয়নিক বন্ধন বলে। তো ধাতু চিনেছি কি, ধাতুর সংখ্যাটা কি জানিয়েছিলাম, 1 2 3 থাকা লাগবে, আর অধাতুর ক্ষেত্রে 5 6 7 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকা লাগবে, মনে পড়ে। এখন একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কি দিব, সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা কি একটা আয়নিক যৌগ না সমযোজী যৌগ? যখন তোমাকে বলবে তখন কি করবা, ইলেকট্রন বিন্যাসে চলে যাবে ডাইরেক্ট। ইলেকট্রন বিন্যাস 11, সোডিয়ামের 11 করো, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s1। এবার হচ্ছে ক্লোরিনের করো, ক্লোরিন 17, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p কালে কত হলো, 3p যদি 6 দিই 6 7 8, তাহলে 3p 5। এবার দেখো এখানে যোগ করো, 5 আর 2 যোগ করলে কত হবে, 5 এর পর 6 7, আবার এখানে যোগ করো, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে একটা ধাতু আর এটা একটা অধাতু, আর এই ধাতু আর অধাতু মিলে গড়ে উঠে হচ্ছে তোমাদের হচ্ছে আয়নিক যৌগ। বুঝতে পারলা? সমযোজী যৌগটা একটু ঝামেলা আছে, কিন্তু আয়নিক যৌগ পানি। তোমরা প্রথম ক্লাসে আমি শিখাইছি ধাতু আর অধাতু, তোমরা তো শিখেছো, তাহলে আয়নিক বন্ধন চিনে ফেলছো। সাধারণত ধাতু অধাতু মিলে যে বন্ধন গড়ে ওঠে তাকে কিন্তু এই যে সাধারণত ধাতু অধাতু মিলে যে বন্ধন গড়ে ওঠে তাকে এই যে আয়নিক বন্ধন বলা হয়। আয়নিক বন্ধন কি করছিলাম, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে না, তার মানে এটা ধাতু, আর এখানে 5টা আর 2টা 5 এর পর 6 7, 7টা যোগ করলে হয় অধাতু, তার মানে এটা একটা পুরোটাই আয়নিক যৌগ। তো আমি আরেকটা উদাহরণ দিলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কি ধাতু না অধাতু? ম্যাগনেসিয়াম এটা আম আছে, ক্লোরাইড অবশ্যই ডিইর আছে,
মানে এটা কিন্তু অধাতু, এটা একটা আয়নিক যৌগ। এটা আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি বুঝবা কি করে? একই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, 12 ম্যাগনেসিয়াম, তাহলে 1s² 2s² 2p6 3s²। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো 17, 1s² 2s² 2p6 3s, 3s কত স্কোয়ার, 3p 5, 5 পর 6 7। হ্যাঁ, তার মানে এখানে সর্বশেষ কক্ষপথে কালারিং পেন দেখায়, সর্বশেষ কক্ষপথে এখানে কয়টা আছে? 5টা প্লাস 2টা, 7টা হলো, আর ওইখানে কিন্তু আছে 2টা। তার মানে ধাতু অধাতু মিলে গঠিত হলো আয়নিক বন্ধন। তো বুঝতে পারলা? তো এই ছিল আমি শিখলাম কি, যোজনী শিখলাম, যৌগমূলক শিখলাম, জারণ সংখ্যা শিখার কথা না, তাও আমি জারণ সংখ্যা শিখালাম, আয়নিক বন্ধন শিখালাম, সমযোজী বন্ধন শিখালাম। আমাদের ক্লাসটা শেষ, এখন আমরা চলে যাব মূল বইয়ে। মূল বই থেকে লাস্ট টপিক 5 মিনিট লাগবে আমার বুঝাতে। আকরিক শিখাই দিব, ঘনীকরণ শিখাই দিব, ইত্যাদি শিখালে আমাদের মতো সপ্তম অধ্যায় তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আশা করবো আমার বোর্ডের ক্লাসটা তো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি এলা টপিক তো দেখালাম, যোজনী, যোজনা, যৌগমূলক কি তোমরা তো চিনতে পারলাই ইতিমধ্যে। তারপরে এই যে আসো একটু নিচে আসো, এই যে যৌগমূলকের যে 4টা আছে এটা মুখস্থ করতে পারবা। তাছাড়া আমি অনেকগুলো যৌগমূলক শিখাইছি, কিন্তু কার্বনেট -2 চার্জ আছে যোজনী 2, অ্যামোনিয়া +1 আছে যোজনী 1, কি করে আসলে এলা সব কিন্তু আমি তোমাদের দেখালাম, বুঝতে পারলা? তো এলা তো আমি এখান থেকে আর দেখাচ্ছি না। এখন আসো আমরা ডাইরেক্ট আকরিকে চলে যাবো। আমি যেগুলো শিখালাম এলাই আছে, তোমরা এই 2 পৃষ্ঠা রিডিং করে নিবা, একই সব বুঝতে পারবা। এই যে এখানে দেখো, যে সর্বশেষ কক্ষপথে আমি বলেছি যোজনী 1s 2s কয়টা ইলেকট্রন আছে? 2 2 4টা না? এখানে দেখো 2 আর 2 4 পর 5 6 6টা ইলেকট্রন অক্সিজেনের, মানে যোজ্যতা স্তরে, মানে সর্বশেষ স্তরে 6টা ইলেকট্রন আছে। তো এইগুলো আমি তোমাদের কেবলই দেখাই এলাম বোর্ডে, তো বুঝতেই পারছো। এগুলো এখন আর আমার পড়ানোর দরকার নাই, এখন আমরা ডাইরেক্ট চলে যাবো আকরিক, যেগুলো আমি তোমাদের বোর্ডে দেখাইনি সেগুলো নিয়ে আমার ক্লাসটা শেষ করবো। আয়নিক বন্ধনও দেখালাম, এই যে সমযোজী বন্ধনও দেখাইছি। তো এখান থেকে জাস্ট শুরু পড়ে নিবা। আর আমি এখন চলো আমাদের পার্ট হচ্ছে আকরিক, এই যে এটা দেখাবো, আকরিক ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু। আর আকরিকটা কি? মাটির তলদেশ বা উপরিভাগে প্রকৃতিক বিদ্যমান যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় তা খনিজ হিসেবে পরিচিত। আর যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহ সংগ্রহ বা নিষ্কাশন করা হয় সেই সকল খনিজকে আকরিক বলা হয়। এটা গুরুত্বপূর্ণ। উদাহরণ যেমন গ্যালোনা, লেড, পিবিএস, লেড, পিবি ধাতুর আকরিক। কারণ গ্যালানা থেকে লাভজনক লেড, পিবি ধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা হয়। হেমাটাইট থেকেও লাভজনক উপায়ে আয়রন লোহাকে ধাতু নিষ্কাশন করে হেমাটাইটের আকরিকও নিষ্কাশন করা হয়। এবার আসো ধাতু নিষ্কাশন। আমরা জানি যেসব ধাতুর সক্রিয়তা একরকম নয়, কিন্তু ধাতু কম সক্রিয়, কিছু মোটামুটি সক্রিয়, আবার কিছু ধাতু অধিক সক্রিয়। সে কারণে বিভিন্ন ধাতুর ধর্মও বিভিন্ন হয়ে থাকে। এসব ধাতুর মধ্যে কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে এবং কিছু ধাতু সংশ্লিষ্ট আকারে সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা যায় তাকে ধাতু নিষ্কাশন বলে। এই ধাতুগুলো আকরিক থেকে পৃথক করতে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই, সেই কারণে ভিন্ন ভিন্ন ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ভিন্ন হয়। যে সমস্ত ধাতু খুবই কম সক্রিয়, যেমন সোনা, প্লাটিনাম, রূপা, এদেরকে কখনো প্রকৃতিতে বিশুদ্ধ আকারে পাওয়া যায় না। আবার অধিক সক্রিয় ধাতুগুলো তাদের অক্সাইডগুলো সালফাইড, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। এসব সক্রিয় ধাতুগুলো অধিক আকরিক থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়, যেমন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইত্যাদি। ধাতুগুলোকে তাদের আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য আকরিকের চূর্ণ, বিচূর্ণ, ঘনীকরণ, বিশুদ্ধ ইত্যাদি বেশ কয়েকটি ধাপ আছে, সেগুলো ধাপে সুস্থ করা হয়। যেমন এবার আসে সংকর ধাতু, এটা মুখস্থ করা লাগবে কিন্তু। হ্যাঁ, সংকর ধাতু হচ্ছে 2 বা ততোধিক ধাতুর সংমিশ্রণ থেকে একটি পদার্থ। ধাতুগুলো সংমিশ্রণে করার জন্য সাধারণত নির্ধারিত কতগুলো ধাতু একত্রে গলানো হয়। এই গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যেসব ধাতব মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলা হয়। প্রাচীন তাম্র যুগে মানুষ গয়না, বিভিন্ন ধরনের হাতিয়ার, যন্ত্রপাতি তৈরি করতে তামা, কপার ব্যবহার করত। এই তামা বা কপার নরম ধাতু বলে, সেগুলোকে বেশি দিন কার্যরত থাকতো না। সেজন্য প্রাচীন কাল থেকে কপার এর সঙ্গে টিন, SN কে গলিয়ে
মিশ্রণ তৈরি করে পরবর্তীকালে সে মিশ্রণকে ঠান্ডা করে বোনস তৈরি করা হয়। বোনস হচ্ছে এক প্রকার সংকর ধাতু। এই বোনস দিয়ে বিভিন্ন রকমের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করা হয়, ব্যবহারও করা হয়। একইভাবে লোহা আয়রনের সঙ্গে কার্বন মিশিয়ে যে সকল সংকর ধাতু তৈরি করা হয় যাকে আমরা স্টিল বলি। আমরা দৈনন্দিন জীবনে যে ছুরি, কাঁচি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, এই স্টিল দিয়ে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি করা হয়। আবার লোহার সঙ্গে কার্বন, নিকেল, ম্যাঙ্গানিজ ইত্যাদি, ক্রোমিয়াম ইত্যাদি মিশ্রণের ফলেও কিন্তু মরিচাটা পড়ে। তো বুঝতেই পারলা কি করে মরিচা পড়ে, এটা মুখস্থ করা লাগবে। সংকর ধাতু উপাদান এটা। ব্রোঞ্জের উপাদান কপার 80 থেকে 80%, এটা এমসিকিউতে আসবে। টিন এসএন 5 থেকে 12%, স্টিল লোহা আয়রন এফি 80 থেকে 99%, কার্বন 1 থেকে 2%। তারপর হচ্ছে স্টেইনলেস স্টিল লোহা আয়রন 72 থেকে 74%, ক্রোমিয়াম 17 থেকে 19%, নিকেল 7 থেকে 9%। এছাড়াও খুব অল্প পরিমাণে কার্বন, সিলিকন এবং ম্যাঙ্গানিজ রয়েছে। তো বুঝতেই পারলা, এই ছিল আমাদের অধ্যায়ের শেষ পর্যায়ে। তো একটু যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে হলেও আজকের ভিডিওটা আমি রেডি করেছি। এক ক্লাসে যেন তোমরা বুঝতে পারো সবকিছু আমি কিন্তু বোর্ডে দেখালাম, প্লাস বই থেকেও দেখালাম। আর তোমাদের এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আপনি প্রথমে রেলা পড়ালেন না কেন? আরে আমি কিন্তু সমাজের বন্ধন শিখালাম না প্রথমে 5, 6, 7 লাস্টের দিকে আয়নিক বন্ধন এই যে শিখালাম। তো এলা আমি এখান থেকে কি পড়াবো? আমি যদি এখান থেকে পড়াতাম তাহলে আমি প্রথমে এখান থেকে পড়াতাম, আমি তো বোর্ডে যেতাম না। এখানে পড়ার কিছু নাই, তোমরা জাস্ট রিডিং পড়লে বুঝতে পারবে যে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস আয়ন, এগুলা কিন্তু আমি তোমাদের কেবলই দেখায় আসলাম বোর্ডে লাইভে। তো এগুলো আমি তোমাদের বোর্ডে বুঝালাম, তো আমি আবার এখানে পড়াবো? আমার যেটা বোর্ডে পড়াইনি সেটা পড়ালাম। তো বুঝতেই পারিস আমার কথা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লাস আমাদের চ্যানেলে তোমাদের ফিজিক্স মানে নতুন বিজ্ঞান বইয়ের ফিজিক্সের 1 থেকে 3 অধ্যায়, কেমিস্ট্রির 5, 6, 7 মানে পর্যায় সারণী, অবস্থান নির্ণয়, ইলেকট্রন সম্পূর্ণ ভিডিও ক্লাস আপলোডেড দেওয়া আছে। তোমরা চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা মনে করলে আমার চ্যানেলটাকে ঘুরে আসে সেই সমস্ত ক্লাসগুলো দেখতে পারো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।